স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। জ্বালানি খাতের অলিগার্কদের নিশ্চিহ্ন করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার হতে পারে কার্যকর কৌশল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রোববার ইআরএফ সেমিনারে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভূমিকা রাখতে পারে বেসরকারি সংস্থাগুলো। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার মাত্র ৫% কিছু বেশি আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এলএনজি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় এবং গ্রিডের সীমাবদ্ধতায় সম্প্রতি বিদ্যুতের চাহিদা মেটানো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে নির্ভরযোগ্য ও টেকসই সমাধান। রোববার ইআরএফ আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে অংশ নিয়ে খাত সংশ্লিষ্টরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দ্রুত অনুমোদন, শুল্ক ছাড়, সহজ সবুজ অর্থায়ন ও ব্যাটারি ভিত্তিক স্টোরেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিবার যদি 1 কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে, আমাদের এখানে 8700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা স্টোর করে সন্ধ্যার সময় চালাতে পারি, দ্যাট ইজ দ্য অনলি থিং। এইটাই কিন্তু আমাদের আলটিমেট, এবং এই ক্ষেত্রে আমাদের এখন থেকেই কাজ করতে হবে। সেমিনারে গবেষণা সংস্থা সিপিডি জানায়, তদারকির অভাবে প্রায় অর্ধেক সোলার হোম সিস্টেম অকার্যকর। সংকট মোকাবেলায় পুরনো সিস্টেম সচল করা, সহজ শর্তে ঋণ এবং শক্তিশালী কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা গঠনের পরামর্শ সংস্থাটির। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে। সেমিনারে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। 2030 সালের মধ্যে আমরা বলছি 30% কথা, এবং আস্তে আস্তে এবং একই কায়দায় আমাদের কয়লার ব্যবহার থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ব্যবহারগুলো করতে হবে, কিন্তু আমাদের এই এনার্জি মিক্সকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও জানান এই উপদেষ্টা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 70 টাকা। আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য 1598 টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল 1528 টাকা। রোববার নতুন এই দাম ঘোষণা করে সংস্থাটি। সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে। সিএনজি সরবরাহ কমে যাওয়ায় তীব্র রূপ নিয়েছে গ্যাস সংকট। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে যানবাহনের লাইন। কোনো লাইন ছাড়িয়ে যাচ্ছে মাইলের পর মাইল। দেশ জুড়ে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে সিএনজির তীব্র সংকট। গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে বসে থেকে চরম বিপাকে পড়ছেন যানবাহন চালকরা। দীর্ঘ অপেক্ষার শেষে পাম্পে পৌঁছালেও চাপ না থাকায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে একদিকে যেমন দৈনন্দিন উপার্জনে ভাটা পড়ছে, অন্যদিকে সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে গুনতে হচ্ছে বড় অঙ্কের আর্থিক ক্ষতি। ঘন্টার পর ঘন্টা আমরা আসার পরে পাম্পে যখন ঢোকার পরে দেখা যায় লাইনে গ্যাস নাই। প্রায় 1 সপ্তাহ 10 দিন থেকে গ্যাস নাই, তার জন্য সিরিয়ালই লাগাই না। আমি একজন ব্যবসায়ী, এখনো দোকানে যাত্রী পাইতেছি না, এটা আমাদের অসুবিধা না। ফ্যাক্টরি, যানবাহন সবকিছু দেশ অচল হয়ে যাবে যদি গ্যাসের সমস্যার সমাধান না হয়। পুরনো গ্যাসই পাই না, টোটালি গ্যাসই পাওয়া যায় না। ভোগান্তির এই চিত্রে ক্ষুব্ধ কেবল চালকেরাই নন, বিপাকে পড়েছেন পাম্প মালিক পক্ষ। বেশিরভাগ এলএনজি পাম্পেই সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। কাল 9টা 9:30টার দিক বন্ধ হয়ে যায়, আবার দেখা যায় যে গ্যাস চলে যাওয়ার পরে 4টার দিকে আবার আসে। 2 সপ্তাহ ধরে সিএনজি গ্যাস নাই, আমরা যা আছে এলপিজি গ্যাস দিচ্ছি। এইভাবে সারাদিন ভরে না বসে থেকে ডিউটি করতেছি, কি করব? কিছু করার নেই তো। লাইনের গ্যাস না হলে আমরা কিভাবে গ্যাস দেব? সাফিসিয়েন্ট গ্যাস দিতে পারতেছি না। গ্যাস আগে যা দিতাম তার চেয়ে 1/3 দিতে পারতেছি। তা আমাদের ইলেকট্রিসিটি বিল আগের মধ্যে উঠতেছে, কিন্তু আমাদের কোনো গ্যাস সেল হচ্ছে না। আমাদের মাস শেষে দেখা যাবে যে ইলেকট্রিসিটি বিল দায়ের মিটাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার অজুহাতে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। প্রায় সব ধরনের সবজির দাম ঠেকেছে শতকের ঘরে। আর সাধারণ মানুষকে কাঁচা লঙ্কার স্বাদ নিতে গুনতে হচ্ছে ৩০০ টাকার বেশি। এমন পরিস্থিতিতে রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার পরিদর্শন করেন বাণিজ্য এবং কৃষিমন্ত্রী। শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা জানান তারা। কয়েকদিনের বৃষ্টিতে যেন আগুন লেগেছে রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দামই সেঞ্চুরি হাঁকিয়েছে। কাঁচামরিচের দাম ছাড়িয়েছে ৩০০ টাকা। বাজার পরিস্থিতি দেখতে রোববার দুপুরে রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। শাকসবজি, কাঁচামরিচ সহ মাছ ও মুরগির দোকান ঘুরে দরদাম জানেন, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গেও। বাণিজ্য মন্ত্রীর দাবি, অতিবৃষ্টির প্রভাব পড়েছে বাজারে, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। যখন বৃষ্টি বেশি ছিল তখন এটার একটা প্রভাব ছিল, এখন প্রত্যেকটা জিনিস কমতির দিকে আছে। কাঁচামরিচের জন্য সরকার শুল্ক কমিয়ে আমদানির অনুমতি দিবে, দেখবেন অনতিবিলম্বে এটার মার্কেট স্বাভাবিক হয়ে। আর কৃষিমন্ত্রী জানান, কাঁচামরিচ আমদানি হচ্ছে, দ্রুত দাম নাগালের মধ্যে আসবে। আমরা আজকে থেকে কাঁচামরিচ ইম্পোর্ট অ্যালাউ করে দিচ্ছি, ইনশাআল্লাহ কাঁচামরিচ আবার আগের জায়গায়, এবং আমাদের ট্যাক্সও আমাদের বাণিজ্য মন্ত্রীও পাশে আছে। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা হয়েছে, আমাদের ট্যাক্সও যেটা ছিল এটাও আমরা অনেক রিডিউস করে দিচ্ছি। তবে শুধু কথার ফুলঝুরি নয়, মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভোক্তাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। অনেকটা বাধ্য হয়েই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। একবারে বাস্তবায়ন কঠিন উল্লেখ করে বর্তমান সরকারকে ধীরে ধীরে বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। প্রায় এক যুগ পর 2025 সালের জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন বেতন কাঠামো। এ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ থাকলেও এখনও তা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যদিও দায়িত্ব নেয়ার পর থেকেই পে স্কেল বাস্তবায়নে ইতিবাচক বিএনপি সরকার। প্রস্তাবিত নবম পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে 1 লাখ কোটি টাকার বেশি। অর্থনীতির কঠিন সময়ে ব্যয়বহুল এই সিদ্ধান্তের বিষয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একের পর এক আন্দোলন আর বিক্ষোভের মুখে বাধ্য হয়ে পে স্কেল ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। আপনি তো আন্দোলন দেখছেন 600-700 ডেইলি। আমি তো একবার 8-9 ঘন্টা বসেছিলাম, আবার অন্য অতএব সবাই কিন্তু বিশেষ করে সরকারি কর্মচারীরা বেতন টেতন বাড়ে নাই। একজন সরকারি অফিসার যে পিওন 8,000 না 9,000, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে পায় 14,000 টাকা। অতএব ওদেরকে বাড়াবার জন্য যেটা হতো আমার কাছে আসতো অ্যাড হক, এই ঝুঁকি ভাতা দাও, তারপর ইন্টার্ন ডাক্তাররা বলে আমাদের এসে বাড়ালাম। তো এইভাবেই কিন্তু অ্যাড হকভাবে একে বাড়া, আর যার বেশি হইচই করার ক্ষমতা বা ধমক দেওয়ার ক্ষমতা ওরা এসে আদায় করে। রেলওয়ে দেখেন না একদিন বন্ধ করে দিল, রেলওয়ের অ্যাডভাইজার করে, স্যার তাড়াতাড়ি টাকাটা দেন, নয় সব রেলওয়ে বন্ধ হয়ে যাবে। তো আমি দিলাম। তো এইটা আমরা বলছি অ্যাডহক হবে না, পুরো পে স্কেলটাকে রিভাইজ করো। সেই সাথে করেছি রিভাইজ। এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন কঠিন উল্লেখ করে ধীরে ধীরে কার্যকরের পরামর্শ দেন তিনি। আমি মনে করি যেটা স্ট্যাগার্ড ওয়েতে করতে হবে, ঠিক আছে। যদি মনে করি একেবারে পারবেই না, একটু পসপন করো, কিন্তু একেবারে না দিয়ে সরকারি কর্মচারীকে 10 বছর মানা করবে। কারণ আপনি দেখেন এটার সাথে প্রাইভেট সেক্টর বলে ওরা কম পায়, প্রাইভেট সেক্টরের বেতন কিন্তু খুব কম না। প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা, আর সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। দেখছেন দেশ বাণিজ্য। বিগত সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সরকারের নেয়া নীতিগত পদক্ষেপের বাস্তবায়ন ও সংস্কার বাধাগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়া হলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ PRI আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে চলমান গৃহীত উন্নয়ন কৌশল ও নীতিগত স্বাধীনতা নিয়ে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। এ সময় উন্নয়নের পথে এগিয়ে যেতে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। স্বাধীনভাবে নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন এবং সংস্কার বাধাগ্রস্তের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করে বলে মত অর্থনীতিবিদদের। কোনো একটা সরকার কতখানি স্বাধীনভাবে নীতিমালা প্রণয়ন করতে পারে, দেশের ভিতরেও কিন্তু একটা গ্রুপ আছে কিংবা অ্যাক্টরস আছে, স্টেক হোল্ডার আছে, যারা কিনা সঠিক নীতিমালা নিতে সরকারকে বাধাগ্রস্ত করে থাকে। তারা যে বিভিন্ন গোষ্ঠী একটা ক্ষুদ্র স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়কে মাথায় রেখে কিন্তু নীতি সহায়তা নীতিমালা গ্রহণে বাধাগ্রস্ত করে। এন্টি রিফর্ম কোয়ালিশন বাংলাদেশে, যে ওই যে নেক্সাসটা যেটা বলছে, একটা পলিটিক্যাল এলিট, এ সেগমেন্ট অফ দ্য ব্যুরোক্রেসি, এ সেগমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর, যারা এক্সিস্টিং সিস্টেম থেকেই তারা খুব বেনিফিট পায় এবং তারা রিফর্মগুলো আসলেই এমন না যে তারা আমাদের মতো এরকম টেবিলে বসে তারা আলোচনা করে এগেইনস্টে যাচ্ছে। ইটস আ কাইন্ড অফ একটা ন্যাচারাল, তাদের ভিতরে এক ধরনের একটা মেকানিজম আছে, তারা এগুলো রেজিস্ট করে কোনো না কোনো হবে। এবং যে কারণে আমরা ট্যাক্সেশনে অথবা ব্যাংকিং সেক্টর অথবা ইম্পর্টেন্ট রিফর্মে কিন্তু আমরা প্রোগ্রেস দেখিনি। এ সময় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, ঋণের টাকার স্বচ্ছ, কল্যাণমূলক এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা না গেলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে সেই ট্রাস্ট বিল্ড করতে হবে। আমি সেটা বারবার বলতেছি, এই পলিটিসাইজেশন করে আপনি ট্রাস্ট বিল্ড করতে পারবেন না। ইউ ক্যান ক্রিয়েট ইউর ক্যাডার্স to help you in all this other কুকীর্তিতে। দেশের অর্থনীতিকে সচল রাখতে ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে জ্বালানি সংকট নিরসনের তাগিদ দেন বেসরকারি খাতের অংশীজনরা। টোটাল নতুন একটা এয়ারপোর্ট। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। কয়েক বছর ধরেই স্থবির হয়ে আছে দেশের আবাসন ও নির্মাণ খাত। একদিকে যেমন ফ্ল্যাট বিক্রি কমেছে, তেমনই বেড়েছে নির্মাণ ব্যয়, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও বিনিয়োগেও। উচ্চ হারের শুল্ক, কর ও ব্যাংক ঋণের সুদ সব মিলিয়ে হতাশায় নিমজ্জিত সংশ্লিষ্টরা। এজন্য গৃহায়ন বান্ধব করনীতি প্রণয়নের পাশাপাশি স্বল্প সুদে ঋণ প্রদান ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক বছর ধরে মন্দা সময় পার করছে দেশের আবাসন খাত। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বুকিং বাতিলের ঢেউ শুরু হয়েছে। অন্যদিকে নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অস্থিরতার কারণে খাতটির খেলাপি ঋণের হার প্রায় 27% গিয়ে ঠেকেছে। খাত সংশ্লিষ্টদের মতে 14 থেকে 15% সুদে ঋণ নিয়ে অনেক ক্রেতার পক্ষে কিস্তি পরিশোধ কঠিন হয়ে পড়েছে। ফলে ঢাকায় ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট বিক্রি 25 থেকে 30% কমেছে। এদিকে রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বিক্রিও কমে এসেছে। পরিবহন ব্যয় সহ উৎপাদন খরচ বাড়ায় এসব পণ্যের দামও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারেও। ব্যবসায়ীদের দাবি, গত 5 বছরে আবাসন ও নির্মাণ খাতের প্রবৃদ্ধি 60% বেশি কমেছে। একই সময়ে কাঁচামালের দাম প্রায় 31% বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কর ও অন্য ব্যয়ও। ফলে মোট নির্মাণ ব্যয় প্রায় 42 থেকে 43% পর্যন্ত বেড়েছে, যার ফলে কমেছে বিক্রিও। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনার সিমেন্টের দাম বাড়াইছে, আপনার প্রায় 20 থেকে 30 টাকা বাড়াইছে। তো যার কারণে কাস্টমারও কাজ বন্ধ রাখছে, সবকিছু মিলে আর কি। আর এই গত 2-3 মাস ধরে আমাদের বেচাকেনা খুবই কম। আমরা সবাই খুব নাবিশ্বাস অবস্থা আছি। সুদের হারটা কমাইতে হবে, হ্যাঁ, সুদের হারটা কমাই দিতে হবে, আগে দিয়ে কমাইতে হবে। আর সরকারের এখানে কিছু প্রণোদনা দেওয়া, ব্যবসাটারে মানে ব্যবসায়ী যাতে ব্যবসা করতে পারে তার জন্য সরকারের কিছু ভালো চিন্তা করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে গতি ফিরিয়ে আনা, বেসরকারি বিনিয়োগে আস্থা পুনরুদ্ধার এবং অর্থায়নের ব্যয় কমানো না গেলে আবাসন ও নির্মাণ খাতের স্থবিরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে মত বিশ্লেষকদের। সব মিলিয়ে এই যে অচল অবস্থা, তো সেটার জন্য কিন্তু অর্থনীতি কোটা সমস্যার মধ্যে পড়বে সামনের দিনগুলোতে। তার খাতটা খুব একটা বড় খাত এবং এটার জিডিপিতে একটা সিরিয়াস কন্ট্রিবিউশন আছে। তো সেটা মাথায় রেখে আসলে এখন যে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন, আইনে পরিবর্তন, যে করের কাঠামোতে পরিবর্তন, এগুলো খুবই প্রয়োজন। এবং সেটার জন্য আমি মনে করি যে এই যারা আবাসিক খাতের যে সমস্ত যারা যে সংগঠন, যেটা অ্যাপেক্স বডি, সে রিহ্যাব, এর পাশাপাশি আমার মনে হয় কি যে রিহ্যাবের বাইরে যারা রয়েছেন তাদেরকে ফর্মালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা কর্মচারীদের সাম্প্রতিক ছাঁটাইকে বেআইনি, অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রোববার রাজধানীর মতিঝিলে পুরাতন ডিএসসি ভবনের সামনে মানববন্ধন করে তারা ছাঁটাইয়ের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে শপথে পুনর্বহালের দাবি জানান। তাদের অভিযোগ, শ্রম আইন ও প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালা অনুসরণ না করে নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা বলেন, এই সিদ্ধান্তে ডিএসসির স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের পুঁজিবাজারে ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধন থেকে অবিলম্বে ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার, শপথে পুনর্বহাল, স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তারা। সাসপেনশন নাই, কোনো শোকজ নাই, কাজে অবহেলা নাই, যে আমাদের পারফরমেন্স খারাপ এরকমও না, সবসময় ভালো পারফরমেন্স করে আসছি, সেটা একটা রেকর্ড আছে অফিসে। আর এই যে কাজটা করছে এটা মানে সম্পূর্ণ হঠাৎ। কম্পিউটার, তারপরে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং কানেক্টিভিটি সমস্ত কিছু অফ করে দিয়েছে, সমস্ত অফ করে দিয়ে বলেছে যে আপনি টার্মিনেটেড। আমাদের আকুল আবেদন যে আমরা মানে এটা সুষ্ঠু প্রতিক্রিয়া চাই, আর আমাদের চাকরিটা পুনর্বহালের জন্য এটা ব্যবস্থা করা হোক। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি সূচক শূন্য রয়েছে। এদিন ডিএসসিতে লেনদেন হয়েছে ১,২৫৭ কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় বেশি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। এদিন সিএসসিতে লেনদেন হয়েছে ৯,৮২,০০,০০০ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৪৬,১৫,০০,০০০ টাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি গবেষণা সহকারী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার কার্ডস অ্যাকুইজিশন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।